হ্যালো ভিউয়ার্স, আজকের আমরা করব জেনারেল সায়েন্সের শব্দ চ্যাপ্টার সাউন্ড। এখানে একটু বড় চ্যাপ্টার। রেলেরও এখান থেকে মোটামুটি কোনো সময় তিনটে কোনো সময় দুটো কোশ্চেন পড়ে যায়, তো সে কারণে দুটো ভাগে ভাগ করব। দেখো, এখানে একটা জিনিস বলি যে সায়েন্সের চ্যাপ্টার পড়াতে গেলে তিনটে ভাগে ভাগ করা যেতে পারে। এক হচ্ছে আমি আমার সাবজেক্ট অনুযায়ী টপিক অনুযায়ী ডিসকাস করে বুঝিয়ে দিলাম, সেটা একটা পার্ট গেল। ২ নম্বর গেল কোশ্চেন নিয়ে আমি কি করলাম, ৫০টা কোশ্চেন ৪০টা কোশ্চেন আমি এমসিকিউ কোশ্চেন সলভ করলাম। আর ৩ নম্বর থাকে ওই কোশ্চেন থেকে দেখা গেল কিছু পার্ট আছে আমি হয়তো পড়াইনি, সেই পার্টটা বাকি থেকে গেল। আর তোমাদের যদি কোনো অজানা কোশ্চেন থাকে বা পারছো না, সেটা আমাকে হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে জানিয়ে দিলে আমি সেইটা নিয়ে আবার আলোচনা করলাম। তাহলে আলটিমেট হয়ে গেল তিনটে পার্টে ভাগ করা যেতে পারে। তো এইভাবে যদি আমার সাথে এগিয়ে যেতে হয়, চাকরি যদি পেতে হয়, তাহলে আমাকে সহযোগিতা করতে হবে, তার সাথে কিন্তু সাবস্ক্রিপশনটা করতে হবে। ওকে, তারপরে চলো তাহলে শুরু করা যাক। তাহলে শব্দ চ্যাপ্টার শুরু করতে গেলে আমাদের যেটা লাগবে, ফার্স্ট হচ্ছে গিয়ে তরঙ্গ বুঝতে হবে। তরঙ্গটা কি জিনিস? তাহলে দেখো, এখানে যে টেকনিক্যালি টার্ম ব্যবহার করে সংজ্ঞা দেওয়া হয়েছে, মাধ্যমিক পরীক্ষা তো নয় যে আমাকে সংজ্ঞা পরীক্ষায় দেবে। তো তবুও এইরকমও এমন সিচুয়েশন চলে আসছে যে কোশ্চেন আমাকে সংজ্ঞা দিয়ে দিয়ে দিচ্ছে। তো সেই হিসাবে জানতে হবে কিরকম। স্থিতিস্থাপক মাধ্যমের কণাগুলি সমষ্টিগত কম্পনের ফলে সৃষ্ট যে আন্দোলন, এগিয়ে দিয়ে মাধ্যমের এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চালিত হয়, অথচ মাধ্যমের কণাগুলি স্থানচ্যুত করে না, তাকে কি বলছে? তরঙ্গ। তাহলে তরঙ্গ কয় প্রকার? দুই প্রকার। এক হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, দুই হচ্ছে তির্যক তরঙ্গ। ঠিক আছে, দেখো আমি যেভাবে পড়াবো একদম কম্পিটিটিভ এক্সাম রিলেটেড। কোন জায়গাগুলো পড়াতে হবে, কোনগুলো বাদ দিতে হবে, কিভাবে পড়লে আমার কম সময়ে সবচেয়ে বেশি আমার নলেজটা গ্যাদার হয়ে যাবে, সিলেবাসটা কভার হবে, সেইভাবে। আদারওয়াইজ তো শুধু যদি তরঙ্গ নিয়ে যদি একটা ভিডিও বানাই, সেটাকেই আধা ঘন্টা কেটে যাবে। তো সুতরাং আমার তো দরকার নেই যে পরীক্ষার জন্য এখন যে পুরো তরঙ্গ ভালোভাবে ডিটেলস একেবারে বুঝতে হবে। তাহলে আমার হয়ে গেল ফার্স্ট জানতে হবে অনুদৈর্ঘ্য তরঙ্গ, তির্যক তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গ কি বলছে? যে স্থিতিস্থাপক মাধ্যমের কণাগুলি সমষ্টিগত কম্পনের ফলে মাধ্যমের যে তরঙ্গের সৃষ্টি হলো, খুব ভালো কথা, কিন্তু মেইন যেটা লাইন সেটা হচ্ছে গিয়ে তরঙ্গের বিস্তার যদি, এখন বিস্তারটা কি জিনিস এটা একটা নতুন টার্ম, তো শিখবো, কোনো অসুবিধা নেই, শিখবো। এই যে কম্পন, এটা একটা নতুন টার্ম, প্রত্যেকটা টার্ম আমরা জানবো। যদি মাধ্যমের কণাগুলির বিচলনের সমান্তরাল হয়, তাহলে ওই তরঙ্গকে কি বলছি আমরা? অনুদৈর্ঘ্য তরঙ্গ। দেখো আলটিমেট কিন্তু সংজ্ঞা পড়ে বোঝা গেল না যে কি বলতে চাইছে, সুতরাং কোনো চাপ নেই। ছবি মাধ্যমে বুঝবো, ছবির মাধ্যমে বুঝলে তবেই আমরা জানতে পারবো যে অনুদৈর্ঘ্য তরঙ্গটা কি জিনিস। তাহলে ছবি বা আমি একটু জাস্ট সিম্পল জিনিস বলছি আর কি, যে ধরো আমি, এটা হচ্ছে কি মুখ আর কি, তাহলে আলটিমেট একটা ছবি আঁকছি আমি। তাহলে ছবিটার যে মুখ, এটা হচ্ছে কি হবে, চোখ আর কি, মানুষ, এটা একটা মানুষ আর কি। ঠিক আছে, মানুষ। তাহলে এখানে চিৎকার করলো, এখান থেকে চিৎকার করলো, চিৎকার করাতে কি জিনিস তৈরি হলো? তুমি আমাকে বলো। এইভাবে আমি বায়ুটাকে লেয়ারে ভাগ করছি। কিরকম ব্যাপার? তার মানে এই যে চিৎকার করলাম মানে কি? শব্দ, চিৎকার করছি, এই শব্দটা আমার শক্তি। তাহলে এটা পড়বো মানে শব্দ কি জিনিস। তাহলে আলটিমেট এই শব্দটা, এখানে কি আছে? এখানে আছে আমার বায়ুকণা আছে, ধূলিকণা আছে, এখানেও সেম ভাবে আছে। তাহলে আলটিমেট যখনই আমি শক্তির এই এই লেয়ারটার উপরে আমি সঞ্চালন করব, তখন কি হয়ে যাবে? এ একটুখানি সরে যাবে, এইগুলো সরে গিয়ে হালকা হয়ে যাবে, আর এখানে কি হয়ে যাবে? গাঢ় হয়ে গেল। আমি জাস্ট এখনো পর্যন্ত মানে একদম বেসিক জায়গাতে আছি, ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু এখানে যেমন আছে তেমন আছে, হালকা আছে। তারপরে কি হবে? তার মানে এর শক্তিটা, এই যে লেয়ারের, এই লেয়ারের শক্তিটা কোথায় দিয়ে দিল? না এই লেয়ারে ট্রান্সফার করে দিল।
এ কি করবে, আবার এর মধ্যে ট্রান্সফার করে দেবে। তার মানে শক্তি কি হচ্ছে কি এক জায়গায় ঘন হবে, এক জায়গায় লঘু হবে। তার মানে আলটিমেট সবচেয়ে বেস্ট উদাহরণ হচ্ছে কি এই স্প্রিংটা দিয়ে বোঝানো। স্প্রিংটা যখন আমরা একেবারে টেনে ছেড়ে দিই, তাহলে একটা পার্ট আমাদের কি হয় না সংকোচন হয়, তারপরে কিছুটা পার্ট আমাদের কি হয় প্রসারণ হয়, আবার কিছুটা পার্ট কি হবে সংকোচন হয়, আবার এই পার্টটা কি হয় প্রসারণ ঘটে। এই যে সংকোচন প্রসারণটা হচ্ছে, এটা কিভাবে হচ্ছে সেইটাই বলা আছে যে মাধ্যমের কণাগুলির বিচলনের সমান্তরাল হচ্ছে। মানে স্প্রিংটা যখন আমরা নিচের দিকে টানছি, তাহলে স্প্রিংটা নিচের দিকে টানছি, আর এই যে সংকোচন প্রসারণ সেইটা কিভাবে হচ্ছে ওপর নিচে হচ্ছে। তার মানে যে তরঙ্গটার বেগ যেদিকের গতিশীল, এদের সংকোচন প্রসারণটাও সেই দিকেই যাচ্ছে। এইভাবে যেন ভালো করে উদাহরণটা আরো ভালো করে বোঝা যাবে। তুমি এখানে একটা কি আছে শলাকা আছে, তুমি এখানে ঘন্টা মারলে, মানে এটা একটা তো ঘন্টা তো, তাই তো? তুমি এখানে ঘন্টা দিলে, তাহলে মানে এইগুলো বায়ুর লেয়ারটাকে এইভাবে বোঝানো হয়েছে সব সমান আছে। তুমি যখনই কি করলে বাড়ি মারলে, ঘন্টাটা বেজে উঠলো, শলাকাটা ভাইব্রেট করে উঠলো, তাহলে ভাইব্রেট করে উঠলো, তাহলে এইভাবে দেখো ছবিটাতে দেখানো হয়েছে কি না খুব কাছে চলে এসছে, দূরে কিন্তু তাই আছে, সেম টু সেম আছে। ঠিক এইটাকে বলছি আমরা ঘনীভবন। আর এটা কিন্তু বায়ুমণ্ডলের কথা বলছি। আর যখন আমরা স্প্রিং দিয়ে বিচার করি তখন কি করি সংকোচন প্রসারণ সংকোচন প্রসারণ। আর যখন আমরা বায়ুমণ্ডলের কি হচ্ছে কাছে চলে আসছে তখন ঘনীভবন। আর এই যে ঘনীভবনটা তখন আমরা দূরের বায়ুতে যখন ট্রান্সফার হয়ে যাচ্ছে, তখন দেখো এইটা হয়ে যাচ্ছে ঘনীভবন, এইটা হয়ে যাচ্ছে ঘনীভবন। আর যখন হালকা হয়ে যাচ্ছে তখন তনুভবন। এটার মানেটা কি বলতে, তাহলে সংজ্ঞাটাতে আমরা কি এলাম, তাহলে এই যে আমরা যে সংজ্ঞাটা পড়ছি, অনুদৈর্ঘ্য তরঙ্গ যে সংজ্ঞা পড়ছি, তাহলে সংজ্ঞাটা আলটিমেট কি জিনিস দাঁড়াচ্ছে। দেখো সংজ্ঞাটা এটাই হচ্ছে কি দাঁড়াচ্ছে যে এই যে তরঙ্গ যেদিকে যাচ্ছে, তার মানে এই যে শব্দটা কোন দিকে যাচ্ছে আমার এই দিকে যাচ্ছে, তাই তো? এই দিকে যাচ্ছে, এই দিকে যাচ্ছে। আর এই ঘনীভবন আর তনুভবন মানে এই মাধ্যমের যে কণাগুলো তাদেরও কিভাবে হচ্ছে না দেখো এই দিক বরাবর হচ্ছে, আবার ছেড়ে যাচ্ছে, আবার এই দিক বরাবর হচ্ছে, তাই তো? তার মানে যেদিকে শব্দ যাচ্ছে সেই দিকেই সাথে সমান্তরাল, তাই তো? সংজ্ঞাটা দেখো তাই লেখা আছে যে তরঙ্গের বিস্তার, এখন বিস্তারটা কি জিনিস বুঝবো, মাধ্যমের কণাগুলির বিচলনের সমান্তরাল হয়। এটাই হচ্ছে কি মনে রাখতে হবে যে তরঙ্গ গতি যেদিকে তার কণাগুলোর বিচলন বা কণাগুলো গতিও একই দিকে হবে বা সমান্তরাল হবে। এটাই হচ্ছে কি না অনুদৈর্ঘ্য তরঙ্গ। ক্লিয়ার? এরপরে তাহলে অনুদৈর্ঘ্য তরঙ্গের যদি উদাহরণ যদি বলি, তাহলে কি লিখবো না শব্দ তরঙ্গ। ঠিক আছে, শব্দ তরঙ্গ। ক্লিয়ার? অনুদৈর্ঘ্য তরঙ্গের উদাহরণ। এরপরে যদি বলি যে তির্যক তরঙ্গটা কি জিনিস, তাহলে তির্যক তরঙ্গ কি বলেছে যে স্থিতিস্থাপক মাধ্যমের কণাগুলি সমষ্টিগত কম্পনের ফলে যে তরঙ্গ সৃষ্টি হয়, এটা তো সবার ক্ষেত্রে একই এই লাইনটা, তো এই লাইন নিয়ে চিন্তার বিষয় নয়। চিন্তার বিষয় হচ্ছে গিয়ে তরঙ্গের বিস্তার যদি মাধ্যমের কণাগুলির বিচলনের লম্বভাবে হয়। এটা মানে কি বলতে চাইছে, এইটা মানে বলতে চাইছে তাহলে আলটিমেট ছবিটাকে আমরা বিবেচনা করব। কিরকম ভাবে বিবেচনা করব, দাঁড়াও 1 মিনিট। ছবিটা, হ্যাঁ এই ছবিটাকে আমরা একটুখানি কপি করে নিই, তাহলে দেখবে পুরো স্পষ্ট ক্লিয়ার হয়ে যাবে এখানে। ঠিক আছে, হ্যাঁ তির্যক তরঙ্গ। তির্যক তরঙ্গ বুঝতে গেলে দাঁড়াও তাহলে আগে তাহলে একটা জিনিস বুঝিয়ে দিই, তাহলে তির্যক তরঙ্গটা কি জিনিস। যে এটা ধরো পুকুর একটা, এটা ধরো পুকুর, এটা একটা পুকুর, পুকুরে একটা ঢিল ফেললে, তাহলে কি হয়ে গেল, ঢিলটা কি হয়ে গেল চারদিকে ময় একটা জল উপরের দিকে উঠে গেল। তারপরে কি হবে আমাকে বলো, তাহলে ঢিল যখন আমরা উপরে ফেলছি তখন ঢিলের মধ্যে যে শক্তিটা আছে, তুই ছোট ঢিল পড়লে ছোট শক্তি, যত বড় ঢিল ফেলবে তার মানে সে একটা শক্তি নিয়ে পুকুরের উপরে পড়ছে। তাহলে পড়ার পরে জল তো কিছুটা উপচে গেল, তারপরে দেখবে একটা কিসের সৃষ্টি হবে
না ঢেউয়ের সৃষ্টি হবে, হ্যাঁ কি না, একটা ঢেউয়ের সৃষ্টি হবে, সেটা তোমরা অবশ্যই খেয়াল করেছো, হ্যাঁ কি না। তাহলে এই যে ঢেউয়ের যে সৃষ্টি হবে, সেই ঢেউটাকে কি বলবো, তির্যক তরঙ্গ। এবারে সেই তির্যক তরঙ্গ মানেটা তাহলে কি বলতে চাইছে, যে মাধ্যমের কণাগুলির বিচলনের লম্বভাবে যাবে। তার মানে তুমি আমাকে বলো, এই যে ঢেউটা যাচ্ছে, এই ঢেউটা কোন দিকে যাচ্ছে, এই ঢেউটা এই দিক বরাবর যাচ্ছে, এই ঢেউটা এই দিক বরাবর যাচ্ছে, তার মানে আমার সামনের দিকে ঢেউ এগোতে থাকছে, হ্যাঁ কি না, সামনের দিকে ঢেউ এগোতে থাকছে। কিন্তু পুকুরের যে এই যে জলবিন্দু, সেই জলবিন্দু কি এখান থেকে এখানে চলে আসছে, না, সেই জলবিন্দু কিন্তু চলে আসছে না। তাহলে সেই জলবিন্দু শুধুমাত্র এই পয়েন্টে আপ ডাউন করছে, আপ ডাউন করছে। যদি বলি এই পয়েন্টের যে জলটা সেটা কি হচ্ছে, আপ ডাউন করছে, আপ হচ্ছে ডাউন হচ্ছে। আমি যদি বলি এই পয়েন্টের জলবিন্দুটা আপ হচ্ছে ডাউন হচ্ছে, তাহলে সে কিন্তু ওপর নিচ করে যাচ্ছে, আর ঢেউ তার নিজের পথে এগিয়ে যাচ্ছে। তাহলে আলটিমেট দেখা যাচ্ছে ঢেউ যাচ্ছে এইদিকে, মানে হলো তরঙ্গের গতি, তাই তো। তাহলে আলটিমেট যদি দেখা গেল তরঙ্গের গতি আছে এই দিকে, কিন্তু কণাগুলির গতি এই দিকে, তাহলে এইটা হলো কণাগুলির গতি। ওকে, গতি, ব্যাস। তাহলে কণাগুলির গতি দেখা যাচ্ছে 90 ডিগ্রির সাথে থাকছে, এটাই বলতে চাইছে যে তির্যক তরঙ্গ। ব্যাস এইটুকুনি কনসেপ্টটা বুঝলেই হয়ে গেল। তাহলে তরঙ্গটা হয়ে গেল আমার গতি যেদিকে যাবে, তরঙ্গ যেদিকে এগোবে, কণাগুলো, মাধ্যমের যে কণাগুলো সেইগুলো থাকবে আমার 90 ডিগ্রিতে। ব্যাস, তাহলে তির্যক তরঙ্গ। তাহলে উদাহরণ কি, উদাহরণ তোমাকে মনে রাখতে হবে। এখন একটা তরঙ্গ মনে রাখো, সেটা হচ্ছে এই যদি বলি পুকুরে ঢিল মারলো, সেটা তাহলে কি হবে, তির্যক তরঙ্গ। আর এমনি তোমাকে মনে রাখো আলোক তরঙ্গ। যখন আমরা আরো কোশ্চেন সলভ করব তখন পরপর লেখাবো, ঠিক আছে। যেহেতু এখন আমরা শব্দ চ্যাপ্টারটা করছি, এখনো কিন্তু শব্দের মধ্যে আমরা ঢুকিনি, জাস্ট তরঙ্গ নিয়ে, কারণ শব্দ মানেই হচ্ছে কি তরঙ্গ, তরঙ্গ ছাড়া শব্দ হবে না, তাই তরঙ্গটা নিয়ে ডিসকাস করিয়ে দিলাম। এরপরে তাহলে শব্দের সংজ্ঞা, শব্দের সংজ্ঞা কি বলছে, যে কোনো কম্পনশীল বস্তু থেকে কোনো স্থিতিস্থাপক জড় মাধ্যমের মধ্য দিয়ে তরঙ্গের আকারে, এই জন্য বললাম তরঙ্গটা বুঝতে। তাহলে তরঙ্গের আকারে যে শক্তি, তাহলে শব্দটা আলটিমেট কি, শক্তি। তাহলে যে শক্তি আমাদের কানে এসে পৌঁছায় আর মস্তিষ্কে এক বিশেষ অনুভূতি সৃষ্টি করে, তাকে আমরা শব্দ বলবো, ঠিক আছে। তাহলে কোনো কম্পনশীল, তাহলে কম্পন হতে হবে, স্থিতিস্থাপক জড় মাধ্যম হতে হবে, তাকে কি করতে হবে, তরঙ্গের আকারে শক্তি আমাদের কানে এসে পৌঁছাবে, ঠিক আছে। এটা হলো শক্তি মানে শব্দের সংজ্ঞা। এরপরে এই যে শ্রুতিগোচর শব্দ, শ্রুতিগোচর শব্দ বলতে কি বোঝায়, না কোনো বস্তুর কম্পন 20 থেকে 20,000 বারের মধ্যে। এখন এটা কি জিনিস, কম্পনটা কি জিনিস পড়বো, অসুবিধা নেই, এখন জাস্ট মুখস্থ রেখে দাও। তাহলে শ্রুতিগোচর শব্দ কি বলছে, না 20 থেকে 20,000-এর মধ্যে থাকলে কি বলবো, নাকে শ্রুতিগোচর শব্দ বলবো। খুব ভালো কথা। এরপরে শব্দোত্তর, শব্দোত্তর, শব্দোত্তর কি বলছে, যে কোনো বস্তুর কম্পন সেকেন্ডে 20,000 বারের বেশি হলে। তাহলে এগুলোর কিন্তু ইংলিশটাও জেনে রাখা ভালো, কিন্তু এটা হচ্ছে কি শব্দোত্তর মানে হচ্ছে কি আল্ট্রাসাউন্ড, আল্ট্রা বলা যায় না, আল্ট্রাসাউন্ড। তাহলে আল্ট্রাসাউন্ড মানে হচ্ছে কি কম্পন সেকেন্ডে 20,000 বারের কি হবে, বেশি হবে, 20,000 বারের বেশি হবে। তাহলে সেই শব্দ হলে আমরা শুনতে পাই না, তাকে কি বলবো, তাহলে মানে ওই শব্দ শ্রুতিগোচর নয় আর কি, তাহলে তাকে বলবো আমরা শব্দোত্তর শব্দ। ক্লিয়ার। এরপরে শব্দেতর, শব্দেতর মানে কি, শব্দেতর মানে হচ্ছে কি ইনফ্রাসাউন্ড, ইংলিশ গুলো লিখে রাখো, ইনফ্রাসাউন্ড, ইনফ্রাসাউন্ড, ইনফ্রাসাউন্ড মানে হচ্ছে কি, না কম্পন প্রতি সেকেন্ডে 20 বারের কম, 20 বারের। তাহলে যেটা শুনতে পাবো সেটা হচ্ছে কি 20 থেকে 20,000-এর মধ্যে, যেটা শুনতে পাবো না সেটা হচ্ছে কি 20,000 বারের বেশি হলে সেটা হচ্ছে আল্ট্রাসাউন্ড। আর হচ্ছে ইনফ্রাসাউন্ডও তাই, সেকেন্ডে কি করব, না 20,000 বারের কি করতে হবে, কম হবে,
সেটাও আমরা শুনতে পাবো না। সেটা তাকে শব্দের তর বলে, কারণ বাংলা টার্মটাও বলা যায় না, কোশ্চেন বাংলাতে চলে আসলো। আর ইংরেজিতে বলে ইনফ্রাসাউন্ড। ব্যাস, এই হলো ডেফিনেশন। এরপরে চলে আসবো এই যে এতক্ষণ ধরে কম্পন কি, বিস্তার কি, সেগুলো কি, সেইগুলো নিয়ে এবারে আমরা বিশেষভাবে আলোচনা করব। তাহলে এতক্ষণ ধরে যে অজানা টার্মগুলো ছিল সেগুলো জানবো। সেগুলো জানতে গেলে ফার্স্ট পড়তে হবে পর্যাবৃত্ত গতি কি জিনিস। পর্যাবৃত্ত গতি কি বলছে, কোনো গতিশীল বস্তু নির্দিষ্ট সময় পর পর একই অবস্থানে ফিরে আসে, বারবার একই পথে যাতায়াত করে। তার মানে আমি বলতে চাইছি, ধরো তুমি একটা ঢিলকে এইভাবে তুমি ঘোরাচ্ছ একদম নির্দিষ্ট, তাহলে কি হলো এর গতিপথটা কি? এক নম্বর হলো এর গতিপথটা হয়ে গেল কি সমান, হ্যাঁ কি না? হ্যাঁ। দু নম্বর কি, দেখা গেল এই যে এক পাক ঘুরতে 3 সেকেন্ড সময় লাগলো, পরের পাকটা ঘুরতেও 3 সেকেন্ড সময় লাগলো, তারপরের পাকটাও ঘুরতে 3 সেকেন্ড সময় লাগলো। তার মানে কি হচ্ছে গিয়ে, যে প্রতি পাকে তার সময় লাগছে 3 সেকেন্ড করে। তার মানে সময়টা ফিক্সড। আর যে রাস্তা দিয়ে সে ঘুরছে সেই রাস্তাটাও ফিক্সড। তাহলে সেটাকেই বলবো কি না পর্যাবৃত্ত গতি। ভালো করেই দেখতে পাচ্ছ পৃথিবীর বার্ষিক গতি, তাহলে বার্ষিক গতিটা কি হবে? বার্ষিক গতিটা পর্যাবৃত্ত বৃত্ত গতির উদাহরণই আর কি। তাহলে যে ডেফিনেশন আমি দিলাম সেই অনুযায়ী পৃথিবীর বার্ষিক গতিটাও পর্যাবৃত্ত গতির মধ্যে পড়ে। আর একটা যেটা তোমরা দেখেছো, ঘড়ির পেন্ডুলাম, হ্যাঁ কি না? ঘড়ির পেন্ডুলাম, এই পেন্ডুলাম যে ঘড়িগুলো হয় সেগুলো কি হয়, আস্তে 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 এইভাবে আসে, হ্যাঁ কি না? তাহলে এইভাবে একটা জায়গায় এসে চলে আসে, আবার দেখবে এইভাবে আসছে, আবার এই যেভাবে আসছে, হ্যাঁ কি না? তাহলে সে কিন্তু বরাবরই এই একই পথ দিয়ে যাচ্ছে, আবার একই পথ দিয়ে আসছে। তাহলে তার রাস্তাটাও সমান, আর যে যাতায়াতের তার সময়ও কি লাগছে, 1 সেকেন্ড করে সময় লাগছে। এটা আমি বোঝানোর জন্য 3 সেকেন্ড বললাম। আর পেন্ডুলামের ক্ষেত্রে কত করে সময় লাগে, 1 সেকেন্ড তো। তাহলে প্রতিটা জার্নিতে কমপ্লিট করতে 1 সেকেন্ড করে সময় লাগে, তার মানে সময় ফিক্সড। তাহলে এইরকম গতিকে কি বলে, পর্যাবৃত্ত গতি বলে। এখন পর্যাবৃত্ত গতি আমরা জানলাম। এরপরে পর্যায়কালটা কি জিনিস, পর্যায়কালটা জানলাম, এটার জন্যই জানলাম। সেটা হচ্ছে এই যে পূর্ণ, দেখো আগে ডেফিনেশনটা পড়ি তারপরে বলছি আর কি। পর্যাবৃত্ত গতি সম্পন্ন, এই যে বললাম পর্যাবৃত্ত গতিটা না পড়লে বুঝতে পারতে না, পর্যাবৃত্ত গতিটা বুঝতে পারলে তাহলে একবার ফিরে আসবে, আর বারবার একই পথে যাতায়াত করবে, তাকে পর্যাবৃত্ত গতি বলে। তাহলে পর্যাবৃত্ত গতিসম্পন্ন একটি বস্তুকণা কোনো স্থান থেকে কোনো নির্দিষ্ট দিকে যাত্রা করে, আবার সেই স্থানে পৌঁছে সেই দিকে যাত্রা করার আগের মুহূর্ত পর্যন্ত গতিকে পূর্ণ দোলন বা একটা স্পন্দন বলছে। খুব ভালো কথা। তাহলে এই যে মানে এই যে স্পন্দন বা পূর্ণ দোলনটা কি জিনিস, এই যে এক্ষুনি বোঝালাম পেন্ডুলামের, পেন্ডুলাম কি হচ্ছে, এই যে গেল আবার এই পয়েন্টে ফেরত আসলো, এই যে পূর্ণ কমপ্লিট করলো, এটাকেই কি বলছে, একটা স্পন্দন বলছে, বা এটাকেই বলছে একটা পূর্ণ দোলন বলছে। এরপরে প্রশ্ন হচ্ছে এই একবার পূর্ণ স্পন্দনের জন্য যে সময় লাগে তাকে পর্যায়কাল বলে। এটা খুব ইম্পর্টেন্ট টার্ম। এটা পুরোপুরিভাবে ডাইরেক্টলি শব্দ চ্যাপ্টারের সাথে রিলেটেড। তাহলে পর্যায়কাল আমরা বলছি। ক্লিয়ার হলো? তাহলে পর্যায়কাল কি হচ্ছে, যে এই একবার যে কোনো পর্যাবৃত্ত গতি একবার কমপ্লিট করলো, এই একবার কমপ্লিট করতে এই গেল, আবার তার আগের অবস্থানে ফেরত আসলো, এই একবার পুরো এই যে পুরো সার্কেল মানে সাইকেলটা করতে কি বলে না পূর্ণ দোলন বলে। আর এই পূর্ণ দোলন কমপ্লিট করতে কি বলবো, না আমরা বলবো যে পর্যায়কাল। দেখো এইবারে আমরা চলে আসলাম, এটা উদাহরণ, কিসের উদাহরণ, দেখো আমরা যে এতক্ষণ যে তির্যক তরঙ্গ পড়িয়েছি, পুকুরে ঢিল মেরেছি, সেটা বুঝিয়েছি, কিন্তু ঢিল মারার সময় আমি আর অতটা ডিটেলস বলাইনি। এখন যেটা বলবো আর কি, যে কি জিনিস হচ্ছে। ওকে, তাহলে দেখো পুকুরে আমি ঢিল মারলাম, বা যে আলোক তরঙ্গ আসছে সেটা
আলটিমেট কি আকারে, যেটা আমরা জানি এইভাবে ঢেউ আকারে আমাদের আসছে। তাহলে এই যে গোটা যে কমপ্লিট করলো, যেটা আমি বলেছি এই যে পেন্ডুলাম দিয়ে যখন একটা গোটা কমপ্লিট করছে, সেটাকে কি বলছে, পূর্ণ দোলন। আর যদি আমি তির্যক তরঙ্গের কথা কমপ্লিট করলি, এই যে একটা লাল কালিটা যতদূর পর্যন্ত গেল, এইটা কি, এইটা একটা পূর্ণ দোলন। তার মানে এইটা আমরা কি করব, একটা পূর্ণ দোলন বলবো, একটা পূর্ণ দোলন বলবো। এই যে এতটুকুনি কমপ্লিট করলো, এইটা একটা পূর্ণ দোলন। এবার দেখো দ্বিতীয় পূর্ণ দোলন কোনটা, আমি একটু কালিটা চেঞ্জ করে নিই। দ্বিতীয় পূর্ণ দোলন দেখো এখান থেকে স্টার্ট করে এই পর্যন্ত হচ্ছে কি দ্বিতীয় পূর্ণ দোলন, হ্যাঁ কি না, দ্বিতীয় পূর্ণ দোলন। ব্যাস, এই পর্যন্ত হলো, তাহলে এটা হয়ে গেল আমার দ্বিতীয় পূর্ণ দোলন। ক্লিয়ার? তাহলে পূর্ণ দোলন হয়ে গেল। এরপরে প্রশ্ন হচ্ছে এই এক একটা পূর্ণ দোলন কমপ্লিট করতে, এই যে পূর্ণ দোলন কমপ্লিট করতে যে সময় লাগে, সেই সময়টাকে কি বলে, এক্ষুনি বললাম পর্যায়কাল। আমি তখন পেন্ডুলাম দিয়ে বুঝিয়েছি, এখন আমরা তির্যক তরঙ্গের এই ওয়েভ দিয়ে বোঝাবো। তাহলে এই যে একটা পূর্ণ দোলন কমপ্লিট করতে যে সময় লাগে, সেটাকেই বলবো তার পর্যায়কাল। এরপরে দেখো কোশ্চেন কিভাবে আসছে, দেখো তরঙ্গের অভিমুখ কোন দিকে যাচ্ছে, এই দিকে যাচ্ছে, তরঙ্গ অভিমুখ কোন দিকে যাচ্ছে, ওয়াই অক্ষ বরাবর যাচ্ছে। আর বস্তু কণা, কণার অভিমুখ কোন দিক বরাবর, এই দেখো ওপর নিচ বরাবর, মানে এক্স অক্ষ বরাবর। হ্যাঁ কি না, এক্স অক্ষটার ওপরটা হচ্ছে কি পজিটিভ দিক, নিচেরটা কি নেগেটিভ দিক, এক্স অক্ষ দরকার নেই, পজিটিভ নেগেটিভ বোঝার দরকার নেই, পাতি কথা হলো এক্স অক্ষ বরাবর যাচ্ছে। আর তরঙ্গের গতি ওয়াই অক্ষ বরাবর, তাহলে কত ডিগ্রিতে থাকে, 90 ডিগ্রিতে হচ্ছে, হ্যাঁ কি না। সেই কারণে আমাদের তির্যক তরঙ্গ এইভাবে ভালো করে আবার বুঝবো, সংজ্ঞাটা কোথায় গেল, তির্যক তরঙ্গ। হ্যাঁ, তির্যক তরঙ্গ দেখো এই যে লম্বভাবে, লম্বভাবে মানে কি, দেখো তরঙ্গের বিস্তার, যদি বিস্তার বলতে কি জিনিস, এইবার আসছি, কণাগুলির বিচলনের, বিচলন মানে কি, যেদিকে এগিয়ে যাচ্ছে তার সাথে লম্ব হবে, লম্বভাবে মানে 90 ডিগ্রিতে। ক্লিয়ার? ব্যাস, তাহলে পর্যায়কাল বুঝে গেলাম, এইটা হয়ে গেল। এবার বিস্তারটা কি জিনিস, ব্যাস বিস্তারটা দেখবে, ব্যাস দাঁড়াও, বিস্তার, এতক্ষণ ধরে বিস্তার বিস্তার করছিলে, তাহলে স্পন্দনশীল বস্তু কণার ওর সাম্য অবস্থান থেকে যে চরম দূরত্বে যেতে পারে, তার মানে ওর সাম্য অবস্থান এইটা, বা এই রেখা বরাবর, এই বরাবর যে ম্যাক্সিমাম দূরত্বে যাচ্ছে, এই যে হাইটটা দেখতে পাচ্ছ তো, এই হাইটটাই হয়ে গেল কি, এই হাইটটাই হয়ে গেল বিস্তার। ক্লিয়ার? এই হাইটটাই হয়ে গেল বিস্তার। ইংরাজিতে দেখে রাখো অ্যামপ্লিটিউড, মানে ইংরাজিতে, কারণ পরীক্ষায় বলা যায় না MPLITUD, অ্যামপ্লিটিউডও বলে, চ উচ্চারণ করে অ্যামপ্লিটিউড, কোনো অসুবিধা নেই। তাহলে হয়ে গেল অ্যামপ্লিটিউড, বিস্তার। তার মানে তার সাম্য অবস্থান থেকে ম্যাক্সিমাম যে দূরত্বে যাচ্ছে, সেটাই হয়ে যাবে আমার কি, না অ্যামপ্লিটিউড। এরপরে এইটাকে, এই যে পিক পয়েন্ট, এই পিক পয়েন্টটাকে কি বলে, না কোনো অসুবিধা নেই, শীর্ষবিন্দু বলে, শীর্ষবিন্দু বলে। আর এই নিচের অবস্থান, এই বি বা ডি, এই অবস্থানকে কি বলে, না নিচে কি বলো, পাদবিন্দু, পাদবিন্দু বলে। ক্লিয়ার? তাহলে এই পর্যন্ত হলো আমার বিস্তার, নিয়ে কোনো চিন্তা নেই। তাহলে আমরা আবার এই তরঙ্গে ফেরত আসলাম। তাহলে আশা করি কোনো রকম ভাবে যা বোঝালাম, তির্যক তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ, পূর্ণ দোলন, পর্যায়কাল, এইটুকুনি আমরা বুঝে গেলাম, বিস্তার বুঝে গেলাম। এরপরে এসছে কম্পাঙ্ক। কম্পাঙ্কটা কি বলেছে ভালো করে বোঝো। পর্যাবৃত গতিতে স্পন্দনশীল বস্তুকণা প্রতি সেকেন্ডে যতবার পূর্ণ স্পন্দন করে, প্রতি সেকেন্ডে যতবার, প্রতি সেকেন্ডে যতবার মানে ভালো করে বোঝো, আমি তাহলে আবার ছবিটা আঁকি। প্রতি সেকেন্ডে যতবার পূর্ণ কম্পন করে, প্রতি সেকেন্ডে ধরে নিচ্ছি এই একটা পূর্ণ দোলন, একবার হলো, এটা এটা একটা একবার পূর্ণ দোলন হলো, এটা হয়ে গেল কতবার, দুবার পূর্ণ দোলন, এইটা হচ্ছে কি কত হয়ে গেল, তিনবার পূর্ণ দোলন, হ্যাঁ কি না। তাই বলেছে যে প্রতি সেকেন্ডে যতবার পূর্ণ স্পন্দন করবে, সেই সংখ্যাটাকে কি বলবো, না ফ্রিকোয়েন্সি বলবো বা কম্পাঙ্ক বলবো। তার মানে আলটিমেট কিসের, কিসের হচ্ছে কি বিপরীত হয়ে গেল, বিপরীত বলবো না, সরি, উল্টো হয়ে গেল। দেখো পর্যায়কালের উল্টো হয়ে গেল। পর্যায়কালটা কি ছিল, পর্যায়কালটা ছিল আলটিমেট, দেখো যে
একবার পূর্ণ স্পন্দনের জন্য যে সময় লাগে তাকে কি বলছি, পর্যায়কাল বলছি। আর যতবার 1 সেকেন্ডে পূর্ণদরণ করবে, তাই তো এখানে তো তাই বলেছে, কি দেখো, যে প্রতি সেকেন্ডে যতবার পূর্ণ স্পন্দন করে, তাহলে পর্যায়কালের কি ঠিক অনন্যক। তাহলে আলটিমেট পর্যায়কাল যদি টি হয়ে যায় আর কম্পাঙ্ক যদি ভি হয়ে যায়, যাই হোক না কেন, যে যেটা তো জাস্ট নাম্বার দেওয়া আছে বলে, তাহলে কি হয়ে যাবে, ভি ইজ ইকাল টু 1/t। তার মানে এটা লিখে রাখো, কি লিখে রাখবে, যে কম্পাঙ্ক ইজ ইকাল টু কি হয়ে যাবে, 1/1 পর্যায়কাল। ঠিক আছে, 1 পর্যায়কাল। খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষাতেও কিন্তু আসে, এক লাইনের কোশ্চেন অঙ্ক আসে। তাহলে পর্যায়কাল যদি আমার 3 সেকেন্ড হয়, তাহলে কম্পাঙ্ক কত হবে, 1/3। ক্লিয়ার? এরপরে কি বলেছে, এই দেখো 1 সেকেন্ডের মাধ্যমে যতগুলি পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয় সেই সংখ্যাকে কম্পাঙ্ক বলে, পাতি এক কথায়। হয়ে গেল। এর একক কি, কম্পাঙ্কের এককটাকে দুটো ভাগে প্রকাশ করা যায়, সাইকেল প্রতি সেকেন্ড, মানে কি, তাই তো বলেছে, দেখো 1 সেকেন্ডে যতবার পূর্ণ তরঙ্গের সৃষ্টি হয় সেটাই তো কম্পাঙ্ক, সেটাকেই একক বলে, সাইকেল প্রতি সেকেন্ড। আর তার বিজ্ঞানীর নাম অনুসারে হার্টজ, আমরা সেটা প্রত্যেকেই জানি। তাহলে হলো সাইকেল প্রতি সেকেন্ড বলে, তা সাইকেল প্রতি সেকেন্ড যা, আর হার্টজ কি, তাই জিনিস। ক্লিয়ার? ব্যাস। তাহলে এখান থেকে যদি আমরা এইভাবে বুঝি আর কি, কিভাবে বুঝি না, পর্যায়কাল আর কম্পাঙ্ক যদি আমরা একটুখানি বুঝতে চাই, তাহলে আলটিমেট ধরো পর্যায়কাল, পর্যায়কাল কি বলেছে, যে একটি পূর্ণ দোলন সৃষ্টি করতে ধরো 5 সেকেন্ড সময় লাগলো, 5 সেকেন্ড সময় লাগলো একটি পূর্ণ দোলন, পূর্ণ দোলন সৃষ্টি করতে 5 সেকেন্ড সময় লাগলো। আর কম্পাঙ্ক কি বলছে, কম্পাঙ্ক বলছে 1 সেকেন্ডে কটা পূর্ণ দোলন করবে। তাহলে আমি যদি ঐকিক নিয়ম ফেলি, তাহলে একটা পূর্ণ দোলন করতে 5 সেকেন্ড লাগছে। ওকে, আর 1 সেকেন্ডে কটা যাবে, তাহলে উল্টে যাবে না, 1/5। সেই কারণে কি হচ্ছে না, কি বললাম, পর্যায়কাল আর কম্পাঙ্ক কি একে অপরের অনন্যক। হ্যাঁ কি না, ঐকিক নিয়ম ফেললেই বুঝে যাবে। তোমার হয়তো গাণিতিক ভাষা নাও বুঝতে পারো, কিন্তু সিম্পল তো এই ভাষা তো বুঝতে পারলে। একটি পূর্ণ কম্পন করে 5 সেকেন্ডে, তাহলে 1 সেকেন্ডে কটা পূর্ণ কম্পন করবে, 5টা, বাঁদিকে চলে আসবে 1/5, তাহলে হয়ে গেল 1/5। ক্লিয়ার? এরপরে তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য কি বলছে ভালো করে বোঝো, তারপরে ছবির সাথে বুঝে যাবে। দৈর্ঘ্য, দৈর্ঘ্য মানে তো আমরা জানি কি জিনিস, দৈর্ঘ্য মানে যে দৈর্ঘ্য মিটার সেন্টিমিটার দৈর্ঘ্য। কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য তাহলে কি বলেছে, একটি পূর্ণ কম্পনে শব্দ যে এটা দেখো, এটা নয় শব্দ দিয়ে বিচার করেছে বলে, আমি শব্দ দিয়ে নাও বলতে পারতাম, এটা আলো হতে পারতো বা তরঙ্গ হতে পারতো, হ্যাঁ কিনা, শব্দ মানে তো অনুদৈর্ঘ্য তরঙ্গ। তার মানে তরঙ্গ দৈর্ঘ্য বলতে কি শুধু শব্দের ক্ষেত্রে প্রযোজ্য, না। তো সুতরাং এটা শব্দের চ্যাপ্টার বলে তাই শব্দ দিয়ে ডেফিনেশনটা দিয়ে ফেলেছে আর কি, কিন্তু আলটিমেট কিন্তু শব্দের সাথে কোনো সম্পর্ক নেই, ডাইরেক্ট নেই আর কি। শব্দের সাথে নেই মানে কি, কোনো রকম ভাবে ডাইরেক্ট নেই। ক্লিয়ার? তাহলে শব্দের জায়গায় তুমি আলো বললেও হতো, শব্দের জায়গায় যে কোনো তরঙ্গ বললেও হতো আর কি। ঠিক আছে, তাহলে যে দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গ দৈর্ঘ্য বলে। তাহলে আমি এখানে শব্দটা বাদ দিয়ে দিলাম, আমি এখানে লিখলাম তরঙ্গের ক্ষেত্রে লিখলাম, বা তির্যক তরঙ্গ, যেহেতু ছবিতে আমার তির্যক তরঙ্গ আছে, তাহলে তির্যক তরঙ্গ দিয়ে বোঝাতে আমার সুবিধা হবে। ঠিক আছে, তাহলে আমি তির্যক তরঙ্গ দিয়ে বোঝাচ্ছি। তাহলে তির্যক তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে, মানে একটা পূর্ণ কম্পনে একবার পূর্ণ কম্পন, তার মানে এই ছবিটা শুরু হচ্ছে, তাহলে একবার পূর্ণ কম্পন, একবার পূর্ণ কম্পন মানে এখানে শেষ হচ্ছে, এই পূর্ণ কম্পন শেষ হতে যে দূরত্বটা অতিক্রম করলো, তার মানে এই দূরত্বটাকে কি বলবো না, তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, এই দৈর্ঘ্যটাকে বলবো তরঙ্গ দৈর্ঘ্য। ক্লিয়ার? হ্যাঁ কি না? হ্যাঁ, হয়ে গেল। তাহলে এইটাকেও কি বলবো, এটাও দেখো পূর্ণ কম্পন, এটাকেও কি বলবো, তরঙ্গ দৈর্ঘ্য বলবো। ক্লিয়ার? তা এখানে শব্দ চ্যাপ্টার আছে তাই শব্দ দিয়ে বলেছে, কোনো রকম ভাবে চিন্তা ভাবনার কোনো ব্যাপার নেই। তাহলে একবার পূর্ণ কম্পনে যে শব্দ যে দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গ দৈর্ঘ্য বলে। তাহলে এবার শব্দের ক্ষেত্রে কি হবে, কারণ শব্দের ক্ষেত্রে আমরা কি পড়িয়েছিলাম, শব্দের ক্ষেত্রে দেখো আমরা পড়িয়েছিলাম ঘনীভবন আর কি তনুভবন।
তার মানে আলটিমেট শব্দের ক্ষেত্রে এই গোটা একটা যে পুরো কম্পাউন্ড তৈরি করতে কি কি জিনিস লাগে, তনুভবন আর ঘনীভবন। তাহলে অ্যাকচুয়ালি তনুভবন আর ঘনীভবন দুটো মিলিয়ে যোগ করে যে দৈর্ঘ্যটা পাওয়া যাবে সেটাকেই শব্দের ক্ষেত্রে কি বলবো, তরঙ্গ দৈর্ঘ্য। হ্যাঁ কিনা, কারণ এটাতেই তো পূর্ণ কম্পন কমপ্লিট হচ্ছে। তনুভবন আর ঘনীভবন মিলিয়ে আমি যদি স্প্রিং দিয়ে বিচার করি, সংকোচন আর প্রসারণ এই দুটো মিলিয়ে গোটা দৈর্ঘ্যটাই হয়ে যাবে আমার তরঙ্গ দৈর্ঘ্য। ক্লিয়ার? তার মানে এখানে আমি তির্যক তরঙ্গ দিয়ে বোঝানোর সুবিধার জন্য তাই শব্দের ক্ষেত্রে কি ঘনীভবন এবং তনুভবন স্তরের মিলিত দৈর্ঘ্যকে কি বলবো, তরঙ্গ দৈর্ঘ্য বলবো। ঠিক আছে? তাহলে তরঙ্গ দৈর্ঘ্য, দৈর্ঘ্যের একক কি হয়, পরীক্ষা আছে কিন্তু। তাহলে সিজিএস পদ্ধতিতে তরঙ্গের একক কি, সেন্টিমিটার, আর এসআই পদ্ধতিতে কি হবে, মিটার। ব্যাস, বিস্তার তো পড়ে নিলাম। এরপরে দেখো তীক্ষ্ণতা। ঠিক আছে, দেখো তীক্ষ্ণতা না নয় থাক, কারণ এরপরে তাহলে আরো বাকি আছে। তাহলে দুটো জায়গায় আমরা তিনটে চ্যাপ্টারে কমপ্লিট করব, অসুবিধা নেই, কারণ প্রতিধ্বনি আছে, প্রতিফলন আছে, স্বর আছে, তারপরে অনেক কিছু বৈশিষ্ট্য আছে, তীব্রতা, প্রাবল্য, তো সেগুলো নয় পরপর আমরা ক্লাস করব। ঠিক আছে।